কানেকশন লেস সার্ভিস হচ্ছে প্যাকেট সুইচ নেটওয়ার্কের একটা অংশ। হ্যাঁ, তো আমরা যে প্যাকেট সুইচ নেটওয়ার্ক নিয়ে আমরা কথা বলছিলাম সেটা আসলে এক ধরনের কানেকশন লেস সার্ভিস। কানেকশন লেস সার্ভিস কেন বলছি, কারণ হচ্ছে আমরা দেখেছিলাম কি যে আমরা নেটওয়ার্কের মধ্যে প্যাকেট পাঠাচ্ছি, অর্থাৎ একটা মেসেজকে ছোট ছোট ভাগে ভাগ করে ডেটা প্যাকেট বানাচ্ছি, সেই ডেটা প্যাকেটগুলো আমি পাঠিয়ে দিচ্ছি। প্রত্যেকটা প্যাকেটের আলাদা আলাদা হেডার ইনফরমেশন থাকে, সবগুলোতে আলাদা করে অ্যাড্রেস দেওয়া থাকে রিসিভারের। এখন প্রতিটা প্যাকেট যে একই রাস্তা দিয়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই। যে যে রাস্তা দিয়ে পারে সেই রাস্তা দিয়ে যাবে। হ্যাঁ, বা রাউটার তাদেরকে যে রাস্তা দিয়ে যেতে বলবে ওরা হচ্ছে সেই রাস্তা দিয়ে যাবে। এখন দেখা যাবে যে প্যাকেট এ যে রাস্তা দিয়ে যাচ্ছে, প্যাকেট বি হয়তো ডিফারেন্ট রাস্তা দিয়ে যাচ্ছে, প্যাকেট সি ডিফারেন্ট রাস্তা দিয়ে যাচ্ছে। তো এক একটা আসলে এক এক রাস্তা দিয়ে যাচ্ছে না। এটাকে আমরা বলছি কানেকশন লেস, অর্থাৎ একটা প্যাকেটের সাথে আরেকটা প্যাকেটের কোনো কানেকশন নেই। ঠিক আছে, তো এটাকে আমরা বলছি কানেকশন লেস, কারণ হচ্ছে কোনো প্যাকেটগুলোর সাথে একটার সাথে একটা কোনো কানেকশন নেই সেটা। এটার আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে ডাটাগ্রাম নেটওয়ার্ক। তো আমরা যখন শুনবো যে ডেটাগ্রাম বলা হচ্ছে, ডেটাগ্রাম মানে হচ্ছে যে এটার মধ্যে আসলে মানে ওই প্যাকেট সুইচিং এর ওই কনসেপ্টটা, মানে মূল যে কনসেপ্টটা নিয়ে আমরা চিন্তা করেছিলাম যে সবগুলো প্যাকেট আলাদা আলাদা ভাবে যাবে, সেটার কথা বলছি। এটা এখানে বলা আছে যে a data packet provided with additional information necessary for its correct transport through the network to the receiver is also known as datagram। তার মানে হচ্ছে কি যে আমরা ডেটা প্যাকেটের মধ্যে যে অ্যাডিশনাল ইনফরমেশন গুলো দিচ্ছি এবং সেগুলো দরকার পড়ে কেন, তাকে হচ্ছে নেটওয়ার্কের মধ্যে দিয়ে ট্রান্সপোর্ট হয়ে রিসিভারে পৌঁছানোর জন্য। তো এটাকে আমরা বলছি ডেটাগ্রাম। আচ্ছা, একটা হচ্ছে কানেকশন লেস, তাহলে আরেকটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড। তো কানেকশন ওরিয়েন্টেডটা কি? কানেকশন ওরিয়েন্টেডটা হচ্ছে সবগুলো প্যাকেট তাহলে একই রাস্তা দিয়ে যাবে। অর্থাৎ আমি সার্কিট সুইচ নেটওয়ার্কে যে কাজটা করতাম, যে আমরা কি করতাম, যে একটা লিংক তৈরি হয়ে যেত, তারপর সেই লিংক দিয়ে হচ্ছে সবগুলো প্যাকেট একবারে যাবে। ঠিক আছে, এটাকে আমরা অন্যভাবে বলি ভার্চুয়াল সার্কিট। ভিসি বলা হয় এটা অনেক সময়। ভার্চুয়াল সার্কিট কেন? কারণ ওটা আসলে অ্যাকচুয়াল সার্কিট কানেকশনের মধ্যে কাজ করছে না, কিন্তু ওই রাস্তাটা হচ্ছে অনেকটা ভার্চুয়াল সার্কিটের মধ্যে হয়ে যাচ্ছে। এটাকে অনেকটা আমরা ওই যে ভিপিএন এর ওই ব্যাপারটার সাথে কম্পেয়ার করতে পারি, যে যখন এরা যাচ্ছে ওই রাস্তা দিয়ে শুধু, মানে যখন কোনো ভিআইপি কেউ যাচ্ছে তখন কি ওই রাস্তা দিয়ে শুধুমাত্র ওর প্যাকেট গুলোই যাচ্ছে, অন্য কোনো প্যাকেট যাবে না। মানে ওই ভিআইপির গাড়ি খালি যাচ্ছে, ভিআইপির গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি যাবে না। হ্যাঁ, যেমন ভিআইপি যখন গাড়ি সবগুলো গাড়ি কি পরপর পরপর যেতে থাকে। এখন গাড়িগুলা কি জানে যে সে আসলে কোথায় যাবে? মেইনলি যে কাজটা হয় সেটা হচ্ছে এরকম, যে ফার্স্ট গাড়ি যেদিকে যায় ধরায় থাকে, যে সেকেন্ড গাড়ি হচ্ছে সেটাকে ফলো করে, তারপরটা হচ্ছে সেটাকে ফলো করে। তো এইভাবে হচ্ছে ফলো করে করে যেতে থাকে। তো প্যাকেট গুলো এইভাবে করে যাবে, অর্থাৎ একটা প্যাকেট আরেকটা প্যাকেটকে ফলো করবে। সো শুধুমাত্র প্রথম প্যাকেটটার কাছে হচ্ছে অ্যাড্রেসটা দেওয়া থাকবে যে তাকে কোথায় গিয়ে পৌঁছাতে হবে। বাকিগুলা আসলে অ্যাড্রেস লাগবে না, বাকিগুলা খালি জানতে হবে যে সে কাকে ফলো করবে। অর্থাৎ 2 নাম্বার প্যাকেটকে বলা হবে তুমি 1 নাম্বার প্যাকেটকে ফলো করো, 5 নাম্বার প্যাকেটকে বলা হবে তুমি 4 নাম্বার প্যাকেটকে ফলো করো। তো ওরা হচ্ছে প্যাকেট ফলো করে করে হচ্ছে একজন আরেকজনকে যাবে, যে এই প্যাকেটটা কোথায় গেছে, আচ্ছা ঠিক আছে তাহলে আমি সেখানে যাবো। এইভাবে করে করে হচ্ছে ওরা যায়। তো এটাকে বলা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড। আহ এটার আরেকটা নাম হচ্ছে কি ভার্চুয়াল সার্কিট, হ্যাঁ, যা ভিসি। এখন কানেকশনলেস সার্ভিসটা আসলে কিভাবে কাজ করে প্যারাডাইম গুলো আমরা দেখি। যে বিফোর এ কম্পিউটার ক্যান সেন্ড এ মেসেজ টু অ্যানাদার কম্পিউটার ইট মাস্ট কনভার্ট ইট ইনটু এ প্রিডিফাইন্ড ডেটা প্যাকেটস। অর্থাৎ কি করি আমরা, আগে ভাগে একটা ডেটা প্যাকেটে ভাগ করে ফেলি, ছোট ছোট ডাটা প্যাকেটে ভাগ করে ফেলি। ইনক্লুড এ রিসিভার্স এন্ড সেন্ডার্স অ্যাড্রেস, অর্থাৎ রিসিভারের অ্যাড্রেস এবং সেন্ডারের অ্যাড্রেস আমরা সেটার মধ্যে দিয়ে দিই। This can best be compared to a written message put in an envelope on which the receiver's address is written। তার মানে হচ্ছে এটাকে আমরা আসলে একটা ওই যে খামের ভিতর যে চিঠি রাখি সেটার সাথে কম্পেয়ার করতে পারি, যেটার মধ্যে দুইটা অ্যাড্রেসই লেখা হয়, তাই না? যে আমরা ফ্রম এবং টু, মানে প্রাপক প্রেরক দুজনের অ্যাড্রেসটাকে আমরা লিখি, সেরকম করে লেখা হয়। তারপর পয়েন্টটা বলছে কি যে জাস্ট অ্যাজ দ্য লেটার ইজ ব্রট টু এ মেইল কালেকশন পয়েন্ট, দ্য কম্পিউটার পাসেস দ্য কমপ্লিট ডেটা প্যাকেট টু দ্য নেটওয়ার্ক ফর ডেলিভারি। অর্থাৎ লেটার গুলাকে যেরকম হচ্ছে একটা মেইন কালেকশন পয়েন্টে আনা হয়, সাপোজ ধরো সবগুলো চিঠি আসলে কোথায় যাবে, পোস্ট অফিসে যাবে, তাই না? যে সেরকম যে কম্পিউটারও হচ্ছে সবগুলো ডেটা প্যাকেটকে হচ্ছে নেটওয়ার্কে দেওয়ার জন্য হচ্ছে একটা পয়েন্টে নিয়ে আসে। অর্থাৎ সাপোজ ধরলাম এটা হচ্ছে রুটারে নিয়ে আসলো, ফ্রম দেয়ার ইট ইজ সেন্ট টু দ্য রিসিভার, অর্থাৎ সেখান থেকে হচ্ছে এটাকে রিসিভারে পাঠানো হয়। অর্থাৎ রুটার থেকে হচ্ছে এটাকে রিসিভারে পাঠানো হচ্ছে। ঠিক আছে, so to keep administrative cost as low as possible, the connectionless service does not provide any guarantee that the packet actually arrives at the receiver or in any what time frame। তার মানে হচ্ছে কস্টটাকে লো রাখার জন্য আমরা কি করি, এটা কোনো ধরনের গ্যারান্টি প্রোভাইড করে না যে এটা আসলে কখন গিয়ে পৌঁছাবে বা আদৌ রিসিভারে পৌঁছাবে কিনা।
সে জাস্ট পাঠিয়ে দিচ্ছে, তার মানে হচ্ছে রিসিভারে পৌঁছাচ্ছে কি পৌঁছাচ্ছে না এটা আসলে তার দেখার বিষয় না, ঠিক আছে। তো এটা হচ্ছে কানেকশনলেস সার্ভিসের একটা অংশ। হ্যাঁ, তুমি যদি এখন ওই অপশনটাও রাখতে চাও যে রিসিভারে পৌঁছেছে কি পৌঁছে নাই, তাহলে তোমার ডেটা পাঠানোর কস্ট অনেক বেড়ে যাচ্ছে। কারণ হচ্ছে ডেটা এখান থেকে রিসিভারে পৌঁছাবে, রিসিভার আবার পৌঁছাবে, রিসিভার বলবে যে হ্যাঁ আমি এই ডাটা প্যাকেট পেয়েছি, আমি এই ডাটা প্যাকেট পেয়েছি, সেটা তুমি আবার পাচ্ছ, মানে সেই ইনফরমেশন আবার রিসিভার যখন পাঠাচ্ছে সেটাও তো অনেকগুলা মানে রাউটার হয়ে তোমার কাছে আসবে। তো সেক্ষেত্রে তোমাকে ওইভাবে চিন্তা করতে হবে যে এই মানে ইনফরমেশনটা আসছে, তার মানে হচ্ছে কি আমার আসলে কস্ট অনেক বেড়ে যাচ্ছে, ডাবল ওয়ে কস্ট হচ্ছে। অন্যদিকে তুমি যদি জাস্ট পাঠিয়ে দাও, তোমার মানে পেয়েছি কি পাইনি সেটা নিয়ে তোমার মাথা ব্যথার কিছু নেই, তাহলে কিন্তু আমার কস্ট এখানে কিছুটা কমে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে কানেকশনলেস যেটা হচ্ছে সেখানে আসলে কি হচ্ছে, কোনো কানেকশন হচ্ছে না, সেন্ডার আর রিসিভারের মাঝখানে কোনো কানেকশন নাই, নো কানেকশন ইজ মেড বিটুইন দ্য সেন্ডার এন্ড দ্য রিসিভার। অর্থাৎ আমরা আগে যেটা দেখেছিলাম যে সার্কিট সুইচিং কি করছি, যে আমরা একটা কানেকশন রেডি করে রাখছিলাম, যে একটা বোর্ড একটা লাইন দিয়ে দেখেছিলাম না, যে মোটা লাইন দিয়ে যে সেখানে হচ্ছে কানেকশন গুলো তৈরি হচ্ছিল। তো এখানে হচ্ছে কোনো ধরনের কানেকশন তৈরি হচ্ছে না প্রিডিফাইন্ড, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডেটা প্যাকেটস আর ট্রান্সপোর্টেড ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। কোনো প্যাকেট কারোর উপর ডিপেন্ড করছে না, সবাই ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ সবাই স্বাধীনভাবে পৌঁছে যাচ্ছে উইদাউট ডিলে থ্রো দা নেটওয়ার্ক, অর্থাৎ নেটওয়ার্কে কোনো ডিলে না করে তারা হচ্ছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছে। উইদাউট ডিলে বলতে এখানে বোঝাচ্ছে যেটা সেটা হচ্ছে এরকম যে একটা প্যাকেট পৌঁছাচ্ছে কি পৌঁছাচ্ছে না সেটার জন্য কেউ ওয়েট করছে না, মানে তার কোনো ডিলে হচ্ছে না, অর্থাৎ সেটার সাথে আসলে তার কোনো ডিপেন্ডেন্সি নেই। হ্যাঁ, যে সাপোজ ব্যাপারটা এরকম যে 1 নাম্বার প্যাকেট যদি না পৌঁছায় 2 নাম্বার পৌঁছাবে না, 3 নাম্বার যাবে না, 4 নাম্বার যাবে না, ব্যাপারটা এরকম না, একের আগে 2 3-ও পৌঁছে যেতে পারে। কারণ দেখা গেছে যে 1 নাম্বার এমন একটা রুট হয়ে আসতেছে যেটা আসলে অনেক লম্বা সময় লেগে যাচ্ছে তার, সেই তুলনায় 2 বা 3 হয়তো বা অনেক দ্রুত হচ্ছে, মানে ওই রুট দিয়ে মানে ওদের যে রুট সেই রুটটা হয়তো অনেক ফাস্টার, সেখান দিয়ে ওরা তাড়াতাড়ি চলে আসতে পারছে। তো দেখা যাবে যে রিসিভিং এন্ডে গিয়ে ঠিকই মানে 2 3 আগে পৌঁছে গেছে, এক হয়তো পরে আসছে। So, if the communication behavior is characterized by frequently changing addresses and short message length, connectionless service offers important advantage over connection oriented services. অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের যে কমিউনিকেশনটা হচ্ছে সেটা যদি খুব ফ্রিকোয়েন্টলি যে হচ্ছে অ্যাড্রেস চেঞ্জ করে, ফ্রিকোয়েন্টলি অ্যাড্রেস কিভাবে চেঞ্জ করবে, সাপোজ ধরো কোন একটা প্যাকেট যেতে হবে এই অ্যাড্রেসে, পরের প্যাকেট যাবে আরেকটা অ্যাড্রেসে, এরকম যদি খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয় অ্যাড্রেসটা, সেই ক্ষেত্রে হচ্ছে কানেকশনলেস খুব ভালো কাজ করে। কেন? কারণ হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড তো হচ্ছে একটা প্যাকেটই হচ্ছে প্রথমে অ্যাড্রেস নিয়ে যায়, বাকিগুলোর কাছে তো অ্যাড্রেস থাকে না, কিন্তু কানেকশনলেস হচ্ছে অ্যাড্রেস গুলো সবগুলোর কাছে থাকছে। তো অ্যাড্রেস চেঞ্জ হলে ওই চেঞ্জ অ্যাড্রেসটা ওদের মধ্যে চলে আসে, তো ওরা তখন হচ্ছে সেইভাবে মানে ইয়ে করতে পারে, মানে যেতে পারে। হ্যাঁ, তো এটা একটা জিনিস। আর হচ্ছে শর্ট মেসেজ লেন্থ, যদি আমাদের মেসেজ লেন্থ যদি শর্ট থাকে, মানে খুব লম্বাও না মেসেজ গুলো, ছোট ছোট মেসেজ, আমরা হয়তো তখন ওই বিভিন্ন জায়গাতে পাঠিয়ে দিলাম, সে একটা আগে গিয়ে বসে থাকলো, মানে জাস্ট রিসিভার এন্ড দিকে চলে গেল, তারপর রিসিভিং এন্ড কি করবে, ওদের সিরিয়াল নাম্বার দেখে ওদেরকে সিরিয়াল করবে, সিরিয়াল করে তারপর সেটাকে ডিফ্র্যাগমেন্ট করবে, অর্থাৎ আগের মেসেজে সবগুলোকে মানে জোড়া লাগিয়ে আগের মেসেজে ফেরত যাবে। ওইটা গেল হচ্ছে কানেকশন লেস যে সার্ভিস ছিল সেটা। আর কানেকশন ওরিয়েন্টেড সার্ভিসটা কি? কানেকশন ওরিয়েন্টেড সার্ভিস হচ্ছে দি অপারেশন অফ এ কানেকশন ওরিয়েন্টেড সার্ভিস ক্যান বি কম্পেয়ার্ড উইথ এ স্ট্যান্ডার্ড অ্যানালগ টেলিফোন নেটওয়ার্ক। অর্থাৎ আমরা আগেরটাকে হচ্ছে চিঠির সাথে যেভাবে কম্পেয়ার করেছিলাম, এটাকে আমরা কম্পেয়ার করতে পারছি হচ্ছে একটা অ্যানালগ টেলিফোন নেটওয়ার্কের সাথে। অর্থাৎ অ্যানালগ টেলিফোন নেটওয়ার্কটা আমরা আগে থেকে চিন্তা করেছিলাম, সেটা চিন্তা করে দেখো যে আমরা অ্যানালগ টেলিফোন নেটওয়ার্কে কি করেছিলাম, দুইজন কথা বলবে, একজন সেন্ডার একজন রিসিভার ধরলাম, হ্যাঁ, দুই এন্ডে দুইজন আছে, তাদের জন্য একটা আলাদা সার্কিট তৈরি হয়ে যাচ্ছে, তাই না, যে একটা লিঙ্ক থাকবে, মানে এই লিঙ্ক দিয়ে হচ্ছে তারা কথা বলবে। এখন ওই লিঙ্কটা যদি কোনো কারণে যদি ডিস্টার্ব হয়ে যায় তাহলে হচ্ছে প্রবলেম, তাদের মধ্যে কথাবার্তা আর শোনা যাবে না বা এরকম, বা তাদের কথাটা কমিউনিকেশনটা কেটে যাবে। তো ওই ব্যাপারটা হচ্ছে এখানে আমরা চিন্তা করব যে কানেকশন ওরিয়েন্টেড হচ্ছে আগে থেকে আমরা কানেকশন একটা তৈরি করে নিব, অর্থাৎ সেন্ডার আর রিসিভারের মধ্যে একটা কানেকশন হবে, সেই কানেকশনের মধ্যে দিয়ে আমরা সব ইনফরমেশন পাঠাতে থাকবো। এরকম যে বিফোর দ্য মেসেজ এক্সচেঞ্জ অপারেশন বিটুইন টু কম্পিউটার্স বিগিন, অর্থাৎ দুইটা কম্পিউটারের মধ্যে মেসেজ এক্সচেঞ্জ হওয়ার আগে এই কানেকশন ফার্স্ট হ্যাজ টু বি সুইচ বিটুইন দেম, অর্থাৎ তাদের মধ্যে একটা কানেকশন তৈরি করতে হবে। দিস সিমিলার টু ডায়ালিং এ টেলিফোন নাম্বার এন্ড ট্রিগারিং এ কানেকশন টু দ্য ডায়াল সাবস্ক্রাইবার, অর্থাৎ ওই যে টেলিফোন নাম্বারে ডায়াল করা এবং সেটাকে ট্রিগার করার মতো এটাকে হচ্ছে আমরা মানে কম্পেয়ার করতে পারি। আচ্ছা, তাহলে as soon as the partner has recognized the communication wish and accepted it, a switch connection exists between them, অর্থাৎ
যখন একটা পার্টনার মানে কি, সেন্ডার পার্টনার হচ্ছে রিসিভার, সো যখন একটা রিসিভার কমিউনিকেশনটাকে হচ্ছে একসেপ্ট করবে, একসেপ্ট করলে দুজনের মধ্যে একটা কানেকশন তৈরি হয়ে যাবে। অর্থাৎ ইন্টারনেটের মধ্যে যে লিঙ্কগুলো আছে, লিঙ্কগুলোর মধ্যে সবগুলো মানে তার জন্য যে লিঙ্কটা প্রয়োজন সেই লিঙ্ক অনুযায়ী তার মধ্যে একটা কানেকশন তৈরি হয়ে যাবে। সো সেটা হচ্ছে আসলে কি, যে ওই যে এটাকেও অ্যানালগ মানে টেলিফোনের সাথে আমরা কম্পেয়ার করতে পারি। অ্যানালগ টেলিফোন বুঝতে পারছো কোনটা? অ্যানালগ ফোন হচ্ছে আমরা যে ল্যান্ড ফোন যেটা ইউজ করতাম আগে, সেটার কথা বলা হচ্ছে এখানে। তারপরটা কি, দ্য সুইচ কানেকশন মে দেন বি ইউজড ইন এ ভার্চুয়ালি এক্সক্লুসিভ ম্যানার ফর দ্য কমিউনিকেশন টু ফলো। তাহলে হচ্ছে এই যে কানেকশনটা তৈরি হয়ে গেল সুইচ দিয়ে, সেটা তখন হচ্ছে ভার্চুয়ালি এক্সক্লুসিভ ম্যানার, মানে হচ্ছে ভার্চুয়ালি এইটা শুধুমাত্র এই দুই মানে সেন্ডার রিসিভারের জন্য মানে এক্সক্লুসিভ হয়ে যাবে। অর্থাৎ মানে কি বলবো, যে শুধুমাত্র তারাই হচ্ছে এই জিনিসটা ইউজ করতে পারবে। ঠিক আছে, অন্য কেউ তখন আর সেটা ইউজ করতে পারবে না। যখন কমিউনিকেশন শেষ হয়ে যাবে, অর্থাৎ ধরো সব ইনফরমেশন পাঠানো শেষ, সেন্ডার থেকে রিসিভার সব প্যাকেট পাঠানো হয়ে গেছে, তারপরে হচ্ছে সেই সুইচ কানেকশনটা হচ্ছে টার্মিনেট হয়ে যাবে। অর্থাৎ তাদের মধ্যে আর কোনো কানেকশন তখন থাকবে না, জাস্ট টেলিফোন নেটওয়ার্কের মতো। কারো কোনো কোশ্চেন এখনো পর্যন্ত? আচ্ছা, আমি তোমাদের ইয়েটা অন করে দিই, অ্যাটেন্ডেন্সটা। তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে ফেলো। অন করে আছে? হ্যাঁ, তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলো, আমি একটু পরে আবার বন্ধ করে দেবো। হ্যাঁ, তো আমরা 3 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, 3 মিনিটের ব্রেকে তোমরা অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে ফেলো।
তো সবার নিশ্চয় হয়ে গেছে না? তাহলে আমরা অ্যাটেন্ডেন্স ডাউন এরকম কি তো নাই, অফ করে দিলাম আমি তাহলে। স্যার অ্যাটেন্ডেন্স দিতে পারি না স্যার। কেন এতক্ষণ কই ছিলে? স্যার কানেকশনটা লস্ট হয়ে গেছিল স্যার। তাহলে অ্যাটেন্ডেন্স দাও, তাড়াতাড়ি দাও। জি স্যার দিতেছি। আচ্ছা, আমরা তাহলে এখন কানেকশন ওরিয়েন্টেড নিয়ে পড়ছি, তাই তো? তো তাহলে কানেকশন ওরিয়েন্টেড এ কিভাবে কাজ হচ্ছে? কানেকশন ওরিয়েন্টেড এ প্রথম হচ্ছে একটা কানেকশন তৈরি হয়, তারপর হচ্ছে ডেটা ট্রান্সমিশন হয়, তারপর যখন ডেটা ট্রান্সমিশন শেষ হয়ে যায়, যে কানেকশনটা তৈরি হয়েছিল সেই কানেকশনটা মানে বন্ধ হয়ে যায়, অর্থাৎ ডিসকানেক্ট হয়ে যায়। সহজ হিসাব, একদম আমরা টেলিফোনে যেভাবে কাজ করছি ঠিক সেভাবে। আচ্ছা, এখন এখানে কি বলছে যে কানেকশন ওরিয়েন্টেড সার্ভিসেস ভায়া প্যাকেট সুইচ নেটওয়ার্কস রিলাই অন কানেকশন লেস সার্ভিসেস। তার মানে এটা কি? আমরা যে কানেকশন ওরিয়েন্টেড সার্ভিস যেটা ইউজ করতেছি সেটা কিন্তু আসলে কানেকশন লেস সার্ভিসের উপর ডিপেন্ড করতেছে। সোজা হিসাব, আমরা যে ইন্টারনেটে যেভাবে প্যাকেট পাঠাচ্ছি, হ্যাঁ, সেই জিনিসটা আসলে ডিপেন্ড করতেছে কিসের উপরে? মানে আমরা যদি সেখানে কানেকশন ওরিয়েন্টেড সার্ভিসও নিয়ে আসি, সেটা কিন্তু আসলে সেই যে ইন্টারনেটে যেভাবে প্যাকেট পাঠানো হচ্ছে যে কানেকশন লেস ভাবে, সেই সিস্টেমটার উপর ডিপেন্ড করতেছে না? যেমন ভিআইপিরা যখন যায় তখন কিন্তু নর্মাল মানুষজন যেই রাস্তা দিয়ে যায় সেই রাস্তার উপরে তাকে ডিপেন্ড করতে হচ্ছে, তার জন্য তো আলাদা কোনো রাস্তা তৈরি করা হচ্ছে না। কিন্তু হ্যাঁ, সেই সময়টাতে সে ওই যে এক্সক্লুসিভ ভাবে হচ্ছে শুধুমাত্র সেই ওই রাস্তা দিয়ে যাচ্ছে, অন্য কেউ সেই রাস্তা দিয়ে যাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে আমরা এই জায়গাটা তো ঠিক একই কাজ পাচ্ছি, যে সে এখানে যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে এরকম যে আমরা সেই একই রাস্তা ইউজ করবো, অর্থাৎ একই লিঙ্ক ইউজ করবো যেটা দিয়ে কানেকশন লেস কম্বিনেশন হয়, কিন্তু সেটা শুধুমাত্র তার জন্য তখন এক্সক্লুসিভ হয়ে যাবে। তাহলে এটা এখানে বলছে যে উইথ কানেকশন ওরিয়েন্টেড সার্ভিসেস দ্য ইউজার ইজ প্রোভাইডেড অ্যান ইন্টারফেস দ্যাট অ্যালাউজ এক্সক্লুসিভ ইউজ অফ ভার্চুয়াল কানেকশন। তার মানে হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড সময় কি হচ্ছে, একটা ভার্চুয়াল কানেকশন তৈরি করার জন্য ইউজারকে হচ্ছে একটা আলাদা ইন্টারফেস করে দেওয়া হয়, অর্থাৎ ইউজার শুধুমাত্র তখন হচ্ছে ওই ইন্টারফেস মানে ওই লিঙ্ক দিয়ে হচ্ছে শুধুমাত্র ইউজার কমিউনিকেট করবে। হ্যাঁ, অন্য কোনো লিঙ্ক দিয়ে হচ্ছে সেখানে সে কমিউনিকেট করার দরকার পড়বে না। কিন্তু ওটা কিন্তু ওই কানেকশন লেস সার্ভিসের যে প্যাকেট ট্যাকেট ছিল সেটার মধ্যে সেটা থাকবে। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে এখানে বলছে এরকম যে দিস ইন্টারফেস shields the user from all process running on a hierarchically lower layer of communication such as structuring, addressing and transporting of individual data packets. Thus the user is offered comfortable communication access, অর্থাৎ নিচে কিরকম করে কাজ হচ্ছে মানে প্যাকেট গুলো কিভাবে যাচ্ছে না যাচ্ছে সেগুলো নিয়ে হচ্ছে ইউজারের মানে মাথা ব্যথা এখানে থাকবে না। শুধুমাত্র আহ উপর সে খালি শুধুমাত্র উপর দিয়ে দেখবে যে উপর এখানে আসলে কি হচ্ছে। বুঝা গেছে? অর্থাৎ সে উপর থেকে দেখবে ব্যাপারটা, মানে তলায় কি হচ্ছে সেটা সে দেখবে না, সেখানে দেখবে তার প্যাকেটটা যাচ্ছে আর সেন্ডার আর রিসিভারের মধ্যে একটা কমিউনিকেশন কানেকশন তৈরি হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এরকম। তারপর হচ্ছে এরর ডিটেকশন। আমরা এরর ডিটেকশন বলতে আসলে কোন জিনিসটাকে বোঝাচ্ছি? আমি সেন্ডার হিসেবে একটা ইনফরমেশন পাঠালাম, সাপোজ আমি তাকে পাঠালাম হচ্ছে সাপোজ আমি তাকে এই ভ্যালু গুলো পাঠাচ্ছি, রিসিভার রিসিভ করলো এরকম ভ্যালু, আমি পাঠাচ্ছি 1011, রিসিভার রিসিভ করছে 1001। তার মানে হচ্ছে কি, যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইখানটাতে আসলে এরর হচ্ছে। এখন এই এররটা রিসিভার কি বুঝতে পারবে যে তাকে যেটা পাঠানো হচ্ছে সেটা মানে আসলে সেখানে একটা এরর আছে? অর্থাৎ সে তো পেয়েছে, রিসিভার তো রিসিভ করছে এই অংশটুকু, কিন্তু তাকে পাঠানোর কথা ছিল এইটা, এখানে যে একটা বিটে এরর হয়ে গেছে সেটা তো রিসিভারকে বুঝতে হবে, ডিটেক্ট করতে হবে। এই যে ডিটেক্ট করার যে প্রসিডিউর সেটাকে আমরা বলছি হচ্ছে এরর ডিটেকশন। ঠিক আছে? আর ওই ডিটেক্টটাকে যখন আমরা কারেক্ট করি, অর্থাৎ রিসিভার জিনিসটা ডিটেক্ট করে ফেললো এরর, এরর ডিটেক্ট করে সে হচ্ছে এররটাকে কারেক্ট করলো, সেটাকে আমরা বলছি হচ্ছে এরর কারেকশন। আমি কি বুঝতে পারলাম ব্যাপারটা যে ডিটেকশন কি আর কারেকশন কি? তাহলে ব্যাপার হচ্ছে এরকম যে টু এনশিওর রিলায়েবল ডেটা ট্রান্সমিশন মেকানিজমস মাস্ট বি পুট ইন প্লেস পারফর্ম অটোমেটিক ডিটেকশন এন্ড কারেকশন when ট্রান্সমিশন এরর অকার্স। অর্থাৎ যখন ট্রান্সমিশন এরর হয় তখন আমাকে
রিলায়েবল ডেটা ট্রান্সমিশন ঠিকঠাক মতো করার জন্য, অর্থাৎ মানে রিলায়েবল বলতে কি বোঝাবো? রিলায়েবল মানে হচ্ছে যেটার উপর আস্থা রাখা যায়, তাই তো, বা যেটার উপর ভরসা করা যায়। তো এমন ডেটা ট্রান্সমিশন যেটাতে আসলে কি কোনো এরর টেরর হবে না বা যেটা কোনো সমস্যা করবে না, এরকম একটা রিলায়েবল ডাটা ট্রান্সমিশন জিনিসটা রাখার জন্য, ঠিকঠাক রাখার জন্য আমাদেরকে হচ্ছে এররকে অটোমেটিক ডিটেকশন এবং কারেকশন করার ব্যবস্থা রাখতে হবে। The individual data packets are thus supplied with additional information to recognize errors, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডেটা প্যাকেট গুলো হচ্ছে এডিশনাল কিছু ইনফরমেশন ক্যারি করে এরর গুলাকে ডিটেক্ট করার জন্য, অনেক সময় হচ্ছে এরর গুলাকে কারেক্ট করার জন্য। তো এটা এখানে বলা হচ্ছে যে রিকগনাইজ এররস, অর্থাৎ এররকে রিকগনাইজ করার জন্য তাদের মধ্যে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন থাকে। তো ইফ এরর অকার্স দে অ্যালাউ at least up to a certain point the reconstruction of the correct content of the data packet। তার মানে হচ্ছে যদি এরর হয় তাহলে সে হচ্ছে ওই ডেটা প্যাকেটটাকে রিকনস্ট্রাক্ট করার একটা অ্যাটেম্প্ট নিবে বা চেষ্টা করবে, বা করে ফেলার মানে করে ফেলবে আর কি ডেটা প্যাকেটটাকে। কতটুকু করবে? অ্যাটলিস্ট আপ টু এ সার্টেন পয়েন্ট, তার মানে হচ্ছে পুরো প্যাকেটটা না হলেও সে প্যাকেটের কিছু অংশ অ্যাটলিস্ট সে যাতে রিপেয়ার করে রিকনস্ট্রাক্ট করে ফেলতে পারে, যে এররটা যেটা ছিল সেই এররটাকে কারেক্ট করে নিবে। কারেক্ট করে ফেললেই তো আসলে প্যাকেটটা রিপেয়ার হয়ে গেল, রাইট? যেটার মধ্যে এরর ছিল এররটা নাই এখন। তো এররটাকে কারেক্ট করে ফেলে তারপর হচ্ছে সে ইয়ে করবে, রিকনস্ট্রাক্ট করবে পুরো জিনিসটা। তো যাক, তো এই প্রসেসটাকে বলা হচ্ছে রিডান্ডেন্সি। সেটা আমরা আরো সামনে আরো আরো ভালো মতো দেখবো যে রিডান্ডেন্সি নিয়ে আসলে আমরা কিভাবে কাজ করতে পারি। আচ্ছা, এরর একটা এক্সাম্পল হচ্ছে চেকসাম করা। তোমরা কি চেকসামের নাম শুনেছো কখনো? চেকসাম হচ্ছে একটা প্রসেস। সাপোজ ধরো আমরা যদি কোনো কিছু ধরলাম, আমরা ইন্টারনেট থেকে কোনো কিছু ডাউনলোড করলাম, হ্যাঁ, ডাউনলোডের একটা চেকসাম থাকবে, অর্থাৎ একটা কোড থাকবে। অর্থাৎ ওই যে প্যাকেটটা ডাউনলোড হয়েছে সেই প্যাকেটের মধ্যে যে কটা 01 আছে সেগুলোকে হয়তো একটা অপারেশন চালিয়ে ওরা একটা ভ্যালু বের করে। ঠিক একই অপারেশন তোমার পিসির মধ্যে চালানো হবে ডাউনলোড করে ফেলার পর ওই প্যাকেটের মধ্যে। যদি দুইটার ভ্যালু সেম হয়ে যায়, মানে দুইটার চেকসাম ভ্যালু যদি সেম থাকে, তাহলে বলা যাবে যে চেকসামটা মানে যে ভ্যালু তুমি ডাউনলোড করেছো, যে ইয়েটা সফটওয়্যারটা, সেটা আসলে সেম। আর যদি চেকসাম মানে সেম না থাকে, তাহলে বলা হবে যে দুইটা আসলে সেম না। হ্যাঁ, আমরা একটা এক্সাম্পল দেখি। এটা একদম তোমাদেরকে হাতে কলম এক্সাম্পলটা দেখে। আচ্ছা, আমি এটা বন্ধ করে দিলাম। এটা তো মনে হয় শেষ অ্যাটেন্ডেন্স দেওয়া সবার। আচ্ছা, এখানে দেখো, এটা একটা অপারেটিং সিস্টেম। হ্যাঁ, আমি ইনফ্যাক্ট আমি যে অপারেটিং সিস্টেমটা ইউজ করছি কুবুন্টু, এটা হচ্ছে কুবুন্টু। তো এই অপারেটিং সিস্টেমটা আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারি। সাপোজ ধরো ওর এখানে অনেকগুলো ডাউনলোড করার অপশন আছে, আমি ধরলাম এটা ডাউনলোড করেছি যে কুবুন্টু 21.04। এখন এইটার জন্য দেখো যে 21.04 এর একটা চেকসাম এখানে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমি যদি এই ফাইলটা ডাউনলোড করি, তাহলে সে আমাকে এইটার চেকসাম দেখাবে। তো আমি এই ফাইলটা এখানে ডাউনলোড করেছি। কোথায়? এই যে দেখো, আমি যে এখানে ফাইলটাকে ডাউনলোড করেছি। ঠিক আছে, এখন আমি দেখবো যে এই ফাইলটা যে আমি ডাউনলোড করেছি এটার মধ্যে কোনো এরর আছে কিনা বা কোনো বিট মিসিং আছে কিনা। আর আমি কি করব, আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এটার মধ্যে আমি একটা চেকসাম চালাবো। চেকসাম চালালে সে আমাকে একটা রেজাল্ট দিবে। রেজাল্টটা এই রেজাল্টটা সমান হয় কিনা সেটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, তো এখানে অলরেডি হচ্ছে চেকসাম চালানোর ইয়েটা দেওয়া আছে, আমি একটু কোডটা দেখে নিই। SHA
আচ্ছা, আমি এখন এটাকে যদি আমি রান করি তাহলে যে আমার যে ইয়েটা ছিল, ফাইলটা ছিল, এই যে ফাইলটার নাম দেখা, যে কুবুন্টু 20.04.2, এই জিনিসটা সে আসবে না, দেখো যে কুবুন্টু 20.04.2। সো এই ফাইলটা এখানে দিচ্ছি, তাই না, এই যে আইএসও ফাইলওয়ালা ছিল। এটাকে রান করলে দেখো সে আমাকে একটা চেকসাম দিবে এখন। তো ক্যালকুলেট করছে, ক্যালকুলেট করে চেকসামটা বের করে দিবে। তো আমাদের টার্গেট হচ্ছে যে এটা সমান হয় কিনা, এই যে বের করে নিয়ে আসছে। এখন আমরা দেখবো যে এটা কি এটা সমান হয়েছে। আচ্ছা সরি, আমি ভুল জিনিস ইয়ে সিলেক্ট করেছিলাম, আমাকে এটা সিলেক্ট করতে হবে। দেখো এখানকার যে ভ্যালু আর এই ভ্যালু কি সেম কিনা, অর্থাৎ আমার যে সবগুলো এখন মিলাই দেখো 0356 BD, তারপর হচ্ছে 2D1, এরকম করতে করতে একদম লাস্ট পর্যন্ত যদি আমরা যাই, দেখো DBEB, এই যে DBEB, তারপর হচ্ছে 75। তাহলে মোটামুটি বলা যাচ্ছে যে দুটো আসলে সেম, তাই না? যদি আমরা প্রত্যেকটা ক্যারেক্টার আমরা মিলাই নেই, কিন্তু মনে হচ্ছে কি যে পুরোটা আসলে সেম। তার মানে হচ্ছে আমরা এখানে আমি যে আইএসওটা নামিয়েছিলাম সেটা হচ্ছে পুরোপুরি মানে ঠিক আছে, এখানে কোনো বিট এরর নাই, বন্য কোনো কিছু নেই। তো এটা হচ্ছে একটা প্রসেস, অনেকগুলো প্রসেসের একটা প্রসেস হচ্ছে এটা, যে আমরা এভাবে চেকসাম ইউজ করে ভ্যালুগুলো ঠিক মতো আছে কিনা সেটা ইয়ে করতে পারতাম। যদি এখানে কোনো একটা ভুল থাকতো তাহলে সে আমাকে ওই ভ্যালুটা কখনোই ঠিকঠাক মতো দেখাতো না, অর্থাৎ এই দুইটা ভ্যালু কখনোই আমার সেম আসতো না, মানে এটা আর এটা, এই দুইটা কখনোই আমার সেম আসতো না, এই দুইটা ভ্যালু, দুইটা তখন ডিফারেন্ট ভ্যালু আসতো। এটা বোঝা গেছে ব্যাপারটা, যে আমরা কিভাবে এখানে মানে এররটাকে ডিটেক্ট করার চেষ্টা করছি চেকসাম চালিয়ে। চেকসাম কিভাবে কাজ করে সেটা আমরা আরো সামনের ক্লাসে ইনশাআল্লাহ দেখবো, যে কিভাবে চেকসাম তোমাদেরকে ইনফ্যাক্ট চেকসাম ইউজ করে মানে কাজ করতে হবে কিছু। আচ্ছা যাই হোক, once the packet has arrived at the receiver, the same procedure for checksum calculation is performed by the receiver। এই যে আমি এখন রিসিভিং এন্ডে কি করলাম, আমার যে প্যাকেটটা চলে আসছে সেই প্যাকেটটার মধ্যে আমি চেকসাম করতাম, মানে কাজ করলাম, চেকসামের কাজ করলাম, চেকসাম ক্যালকুলেট করে আমি বের করলাম। তারপর হচ্ছে কি বলা আছে, দিস ক্যালকুলেট ভ্যালু ইজ কম্পেয়ার্ড উইথ দ্য চেকসাম ভ্যালু অফ দ্য সেন্ট ডেটা প্যাকেট। অর্থাৎ ডেটা প্যাকেট যেটা সেন্ড করা হচ্ছিল, ডেটা প্যাকেট কোনটা সেন্ড করা হচ্ছিল, ডেটা প্যাকেট পাঠানো হচ্ছিল যে এটা, সেন্ডার কিন্তু তার একটা চেকসাম দিয়ে রেখেছে। তারপর আমি কি করছি, আমি রিসিভ করেছি, প্যাকেটটা ডাউনলোড করেছি, ডাউনলোড করার পর আমি আমার চেকসামটা আবার চালালাম, দেখলাম যে সেন্ডার যে চেকসাম দিয়েছে আমার চেকসাম সেম। হ্যাঁ, তো এটা এখানে বলছে যে ইফ বোথ ভ্যালুজ ম্যাচ the probability is high that the packet has been correctly transmitted। অর্থাৎ যদি দুইটা ভ্যালু ম্যাচ করে যায় তাহলে বলা হয়ে থাকে যে খুবই মানে হাই প্রবাবিলিটি যে এটা হচ্ছে কারেক্টলি ট্রান্সমিট করা হয়েছে। কিন্তু যদি ভ্যালু ডোন্ট ম্যাচ, দ্য ভ্যালুজ ডোন্ট ম্যাচ, হ্যাঁ, তার মানে হচ্ছে কি দ্য কন্টেন্ট আন্ডারগোন চেঞ্জেস ডিউরিং দ্য ট্রান্সমিশন। তার মানে হচ্ছে দ্য কন্টেন্ট আন্ডারগোন, অর্থাৎ কন্টেন্টটা ট্রান্সমিট করার সময় বা ট্রান্সমিশনের সময় বা রিসিভ হওয়ার আগে সে হচ্ছে কোনো ধরনের চেঞ্জের ভিতরে গেছে, যার ফলে তার ভেতরে বিটগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন রিসিভারের কাছে দুইটা অপশন থাকতে পারে, সেটা হচ্ছে কি, প্রথম অপশন হচ্ছে এরকম যে দা রিসিভার হ্যাজ দ্য পসিবিলিটি টু রিকোয়েস্ট দ্য ডেটা প্যাকেট এগেইন ফ্রম দ্য সেন্ডার। তার মানে রিসিভার তো ডিটেক্ট করলো যে তার মধ্যে এখানে এরর আছে, চেকসাম চালিয়ে সে বুঝলো যে এখানে এরর আছে, তখন সে কি করতে পারে, সে সেন্ডারকে হচ্ছে রিকোয়েস্ট করতে পারে যে আমাকে ডেটাটা আরেকবার পাঠাও। হ্যাঁ, তার সেই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আসলে সেন্ডার কিন্তু ফুল মেসেজটা পাঠাবে না, হ্যাঁ, দ্য হোল মেসেজ ডাজন্ট নিড টু বি ট্রান্সমিটেড। সে শুধুমাত্র ডিফেক্টিভ যে ডেটা প্যাকেটটা আছে সেইটাকে সে হচ্ছে শুধু মানে সেন্ড করবে, ট্রান্সমিট করবে। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন এরর যখন হয় তখন এটা আসলে মানে যেভাবে হয় সেটাকে বলে বার্স্ট, সেটা হচ্ছে একটা কিউমুলেটিভ ম্যানারে হয়, অর্থাৎ পাশাপাশি ধরো 10-12টা বিটে একসাথে এরর হয়, মানে এমন না যে একটা বিটে এরর হলো তারপর 100টা বিট পরে গিয়ে আবার আরেকটা এরর হলো, ব্যাপারটা এরকম হয় না। দেখা যায় যে পাশাপাশি 10-12টা বা 15টা বিট হচ্ছে টানা এরর হয়ে যায়, তার সাথে এরর হতে থাকে, ঠিক আছে? তো এই জিনিসটাকে বলা হচ্ছে বার্স্ট। এখন যদি আমরা এরকম চিন্তা করি যে এরর হচ্ছে অনেকক্ষণ পরে পরে হচ্ছে, হ্যাঁ, যে দ্য এররস অনলি অকার্ড ইন আইসোলেটেড ইন্ডিভিজুয়াল বিটস, মানে হচ্ছে একটা বিটে খালি এরর হচ্ছে,
বাদ বাকি সবগুলো ঠিক আছে, তারপরে আবার আরেকটা বিটে গিয়ে এররটা হচ্ছে। যদি এরকম হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এরর হওয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে এরকম যে কি বলবো এটা, দিস উড মিনস এ কনস্ট্যান্ট এরর রেট, ফর এক্সাম্পল এত পার্সেন্ট পার বিট, অর্থাৎ প্রতি বিটে একটা করে মানে 0.01% করে এরর হচ্ছে, অথবা বলা যায় যে প্রতি 10,000 বিটে একটা বিটের হচ্ছে এরর করে। তো সেই ক্ষেত্রে তখন কি হবে, তাহলে রিসিভারকে কিন্তু তখন আমাকে বলতে হবে, মানে রিসিভারকে তখন সেন্ডারকে বলতে হবে যে আমাকে তাহলে আসলে সবগুলো প্যাকেটই পাঠাও, কারণ প্রতিটা প্যাকেটেই দেখা যাবে একটা করে এরর। হ্যাঁ, যে কারণ তার তো আসলে কি টানা এরর হচ্ছে না, তার এরর হচ্ছে প্রতি কয়েকটা বিট মানে কয়েকশো বিট বা কয়েক হাজার বিট পর পর গিয়ে, তার মানে দেখা যাচ্ছে কোনো না কোনো প্যাকেটে সবসময় এরর আছে, আর প্রত্যেক প্যাকেটেই একটা দুটো করে বিট এরর থাকবে। তো সেই ক্ষেত্রে তখন তাকে কি করতে হচ্ছে, তখন আবার তাকে হচ্ছে সবগুলো বিট পাঠাতে বলতে হবে, মানে সবগুলো প্যাকেট পাঠাতে বলতে হবে। আলটিমেটলি আসলে তখন জিনিস আরো ঝামেলার হয়ে যাবে, কারণ তাকে আলটিমেটলি পুরো মেসেজটাকে রিট্রান্সমিট করতে হবে। কিন্তু দেখা গেছে যে প্র্যাকটিক্যালি দেখা গেছে যে না, আসলে এরর গুলো ইনফ্যাক্ট আসলে বার্স্ট হিসেবে হয়, অর্থাৎ যখন হয় তখন টানা হতে থাকে ওয়্যারলেস চ্যানেলে, মানে এরকম না যে একটা হওয়ার অনেকক্ষণ পরে আরেকটা হচ্ছে, সেরকম হবে না। কয়েকটা বিটে একসাথে এরর হয়ে যায়, তারপর আবার এরর নেই অনেকক্ষণ ধরে কোনো এরর নেই, তার মানে বলা যায় অনেকটা এরকম যে আমি যদি 10টা প্যাকেট পাঠাই, দেখা যাবে একটা প্যাকেটের মধ্যে এরর আছে, বাকি 9টাতে হয়তো এরর নাই, কিন্তু যেটাতে এরর আছে সেটাতে প্রচুর এরর আছে। হ্যাঁ, তো এটাকে হচ্ছে আমরা আসলে বার্স্ট বলছি, যে এরকম করে এরর হচ্ছে। ট্রান্সমিশন এরর ইয়ে মেজার করার একটা ইয়ে আছে, প্রসিডিউর আছে, বা এক ধরনের ইউনিট বলতে পারো, ঠিক এটা আসলে ঠিক ইউনিট না, এটাকে বলা হচ্ছে বিট এরর রেট, অর্থাৎ প্রতি বিটে কতটুকু এরর হচ্ছে সেটার রেট। ঠিক আছে, যেমন আমরা এখানে দেখেছিলাম কি 0.01%, এটা হচ্ছে একটা কি রেট, অর্থাৎ প্রতি 10,000 বিটে একটা করে এরর হচ্ছে। ঠিক আছে, ঠিক একইভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিট এরর রেটটা কিরকম, তার মানে হচ্ছে বিট এরর রেট যত কমবে, তার মানে সেটাতে কি বলবো যে বিট এরর রেট যত কম সেখানে এরর তত কম, অর্থাৎ ওই চ্যানেলে বা ওই সিস্টেমের মধ্যে এরর খুব কম হয়। বিট এরর রেট যত বাড়বে তার মানে হচ্ছে কি এরর হওয়ার পসিবিলিটি বা প্রবাবিলিটি তত বেড়ে যাচ্ছে, অর্থাৎ সেখানে এরর বেশি হয়। আমরা দেখতে পাচ্ছি আমরা যে রেডিও কমিউনিকেশন করি, রেডিও কমিউনিকেশন মানে কি ওয়্যারলেস কমিউনিকেশন, সেখানে বিট এরর রেট হচ্ছে 10⁻⁻1 থেকে 10⁻³ ঠিক আছে। টেলিফোন লাইনের বিট এরর রেট হচ্ছে 10⁻৫, তার মানে কি টেলিফোন লাইনে হচ্ছে বিট এরর রেট আরো কম। ওয়্যারলেসে এমনিতেই বিট এরর রেট বেশি থাকে, ওয়ার্ড টেলিফোন হচ্ছে বিট এরর রেটটা কমে যায়। ডিজিটাল ডেটা নেটওয়ার্ক যেখানে আসলে ডেটা অ্যানালগ না ডিজিটাইজ ডেটা পাঠানো হয়, সেখানে হচ্ছে দেখা যাচ্ছে যে এরর রেটটা হচ্ছে আরো কম। কোএক্সিয়াল কেবলের এরর রেট আরো কম, আর ফাইবার অপটিক্সে যেটা যেটা ফাইবার গ্লাস কেবল বলা হয় বা ফাইবার অপটিক্স কেবল বলা হয়, সেইখানে দেখা যাচ্ছে সবচেয়ে কম এরর রেট, অর্থাৎ 10⁻⁻12, অর্থাৎ দশমিকের পর 12টা শূন্য তারপরে 1। তো এরর রেট মানে এরর রেট অনেক অনেক কম বিট এরর রেট। ঠিক আছে, তো যাই হোক এখন আমরা যে এরর ডিটেকশনটা দেখলাম, তো এরর ডিটেকশন যেটা সেটার জন্য হচ্ছে আমাদের কিছু এরর ডিটেকশন কোড ইউজ করতে হয়। হ্যাঁ, তো এরর ডিটেকশন কোডগুলোর কাজ হচ্ছে কি এগুলো হচ্ছে এরর ডিটেক্ট সে করতে পারে এবং এগুলাতে সিগনিফিকেন্টলি হায়ার এফোর্ট দিতে হয় এরর কারেকশনের চেয়ে। This procedure is necessary when the effort required for retransmission of a sent message is excessive. অর্থাৎ এটা নেসেসারি যখন হচ্ছে রিট্রান্সমিশন করাটা আমাদের জন্য আসলে মানে খুব একটা মানে ঝামেলার কাজ হয়ে যায় সেটার জন্য। ঠিক আছে, যে এররটাকে সে হচ্ছে ডিটেক্ট করে ফেলবে। আর অটোমেটিক এরর কারেকশন একটা আছে, সেটার জন্য হচ্ছে আমাদের অটোমেটিক এরর কারেক্টিং কোড লাগবে। তার মানে হচ্ছে এররটা যেটা ডিটেক্ট হয়ে গেল যে এই বিটগুলোতে এরর, তখন সে হচ্ছে সেটাকে আবার কারেক্ট করার চেষ্টা করবে। এখন আমাদের যে কারেক্ট করার কনসেপ্ট কিন্তু কম্পারেটিভলি ইজিয়ার, কারণ কি, কারণ হচ্ছে আমাদের যে বিটগুলো পাঠানো হচ্ছে সেগুলো কি সব বাইনারি বিট, কারণ বাইনারি বিটের মধ্যে 0 আর 1 ছাড়া আর কোনো কিছু নাই। কারণ আমার কাছে একটা এরর বিট আসছে এবং আমি জানি যে সেটা এরর বিটটা আসছে হচ্ছে 1, তাহলে এটার অ্যাকচুয়াল কারেক্ট বিট কি হবে, অবশ্যই 0 হবে। যেটা এরর 0 থাকবে সেটাকে কারেক্ট করার জন্য আমাকে কি করতে হবে, 1 করতে হবে, কারণ আমার তো আর কোনো অপশন নাই যে আমি অন্য কোনো অপশনে যাব, তাই না? তো এই জন্য বলা হচ্ছে এরর কারেক্টিং কোডগুলো হচ্ছে কম্পারেটিভলি ইজিয়ার এরর ডিটেকশন কোডের চেয়ে। যাক, আমরা যখন এটা সামনে আরো দেখবো যে কিভাবে এরর ডিটেক্ট করা যায় বিভিন্ন কোড ইউজ করে এরর কারেক্ট কিভাবে করা যায়, তখন আমরা ব্যাপারটা আরো ভালো মতো বুঝতে পারবো। আচ্ছা, এখন পর্যন্ত কারো কোনো কোশ্চেন?
কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা কি ক্লাস আজকে এখানে শেষ করি না? আমাদের তো সময় হয়ে গেছে। তাহলে আল্লাহ হাফেজ সবাইকে। আমরা ইনশাল্লাহ আবার আগামীকালকে ইনশাল্লাহ দেখা হবে, সব কিছু ঠিকঠাক থাকবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।